বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা দেখছেন, আসসালামু আলাইকুম। সরকারি বাংলা কলেজ কর্তৃক আয়োজিত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনার্স থার্ড ইয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের সাথে ফেসবুক লাইভ ক্লাসে আছি আমি মাহফুজা মঈন, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি বাংলা কলেজ। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং সপরিবারে নিরাপদে আছো। তোমাদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। বিজয়ের এই মাসে তোমাদেরকে বিজয়ের ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। সেই সাথে শুরুতেই ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়কে, সুযোগ্য উপাধ্যক্ষ স্যারকে এবং আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মানিত চেয়ারম্যান ম্যাডামকে এই অনলাইন ক্লাসগুলোকে সঠিকভাবে পরিচালনা করবার ক্ষেত্রে যোগ্যভাবে পৃষ্ঠপোষকতা করবার জন্যে এবং সেই সাথে ডিজিটাল কমিটির সমস্ত সদস্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু তোমাদের সামনে ক্লাসগুলো উপস্থাপন করার জন্য সদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনেক ধন্যবাদ যে তোমরাও আমাদের সাথে সাথে ক্লাসগুলোতে পার্টিসিপেট করছো, কারণ তোমাদের জন্যই আমাদের এই ক্লাসগুলো নেওয়া এবং তোমাদেরকে নিয়েই আমাদের সামনে এগিয়ে চলে যাওয়া, তাই না? তো আশা করছি আমাদের এই প্রচেষ্টায় তোমরা উপকৃত হচ্ছ। আর আমার অনার্স থার্ড ইয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমাদের সিলেবাসটা যেহেতু অনেক বড়, আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, আমরা চেষ্টা করছি যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স বা চ্যাপ্টার্স যেগুলো আছে সেগুলো আমরা আগে কমপ্লিট করার চেষ্টা করি। তারপরে তোমরা মানে ধীরে ধীরে আমরা আরো অন্যান্য চ্যাপ্টারে যাব। তো সেই ধারাবাহিকতায় আমি কিন্তু গত ক্লাসে তোমাদেরকে নিয়েছিলাম হচ্ছে সামাজিক নিরাপত্তার উপর একটি ক্লাস নিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা দেখেছো। আজকে ইনশাল্লাহ সেই হিসেবে খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার প্রশ্ন এবং আমাদের এই মানে এই সাবজেক্টটার সাথে, কোর্সটার সাথে খুবই মানে সংশ্লিষ্টতা আছে একটি বিষয়, সেটি হচ্ছে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ সরকারের কি ভূমিকা, কি পদক্ষেপগুলো তারা নিচ্ছেন, এই বিষয়টি নিয়ে আমরা আজকে ইনশাল্লাহ আলোচনা করব। কারণ এই বিষয়টির উপর কিন্তু খুব প্রশ্ন আসে এবং আমাদের শুধু যে আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্ররা যারা এই কোর্সটি পড়ছি তারাই শুধু পড়বো তা কিন্তু নয়, এটি একেবারে আমাদের সবারই জানা উচিত। হ্যাঁ, যে আমাদের একটি উন্নয়নশীল দেশ হিসেবে আমরা কিভাবে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি, কিভাবে আমরা আমাদের দারিদ্র্যকে ওভারকাম করার চেষ্টা করছি এবং এক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট কি কি পদক্ষেপ গ্রহণ করছেন। হ্যাঁ, শুধু গভর্নমেন্টের পদক্ষেপের ফলেই যে আমাদের দেশের দারিদ্র্য বিমোচন মানে সফলভাবে সম্পাদিত হওয়ার মানে পথে রয়েছে, বিষয়টি তার ছাড়াও আরও কিছু আছে, যে বেসরকারি কিছু প্রচেষ্টাও আছে এবং সেখানে সরকারি পৃষ্ঠপোষকতা অবশ্যই থাকতে হবে, সমর্থন থাকতে হবে। তো সরকারি বেসরকারি দুই মিলেই কিন্তু দারিদ্র্য বিমোচন কর্মসূচিতে আমাদের সমস্ত নাগরিকের একযোগে এগিয়ে যাওয়া। তো একটি ক্লাসে আসলে দুটো পার্টি পড়া কমপ্লিট করা যাবে না, কিন্তু দুটো পোর্শন থেকেই প্রশ্ন আসে যে সরকারি পদক্ষেপগুলো আলোচনা করো দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে, কিংবা এমনও আসে যে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে এনজিওস বা বেসরকারি খাতগুলোর যে অবদান আছে তা আলোচনা করো, এরকমভাবেও প্রশ্ন আসতে পারে, এসে থাকে। তো আজকে আমরা ইনশাল্লাহ দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ সরকারের যে পদক্ষেপগুলো গৃহীত হচ্ছে এই বিষয়ে আলোচনা করব। তো চলো আমরা আজকে একাডেমিক ক্লাসে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তো জানো আমি মাহফুজা মঈন, পরিচয় আগে দিয়েছি। তো আজকে আমি তোমাদের কি কোর্স নিব সেটাও জানো, পলিটিক্যাল ইকোনমি অফ বাংলাদেশ, এবং যার কোর্স কোড হচ্ছে PS 305। আর আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করতে যাচ্ছি দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ। এটি আমি আগেই বলেছি, পভার্টি রিডাকশনে বাংলাদেশ সরকার কি কি স্টেপস নিয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে আমার একটি অনুরোধ থাকছে যে যদি লাইভ ক্লাসে কোনো রকমের তোমাদের শুনতে বা দেখতে অসুবিধা হয় আমাকে প্লিজ কমেন্ট করে একটু জানাবে। তো তাহলে আমরা শুরু করি যে আজকে এই ক্লাসটি পড়তে যে আমরা জানবো স্পেশালি সেটি হচ্ছে দারিদ্র্য কি, দারিদ্র্য বিমোচন কাকে বলে এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ। তো চলো আজকে প্রথমেই তাহলে আমরা একটু জানি যে দারিদ্র্য জিনিসটা কি, তাই না? দারিদ্র্য কি? দারিদ্র্য হচ্ছে যে এমন একটি পরিস্থিতি বা অবস্থা যখন একজন মানুষ জীবনযাত্রার ন্যূনতম যে মান অর্জনে বা স্বল্প আয়ের কারণে জীবন ধারণের অপরিহার্য দ্রব্যাদি ক্রয় করতে অক্ষম হয়। আর এই অবস্থা থেকে মানুষকে ক্রমান্বয়ে উন্নত ও সচ্ছল অবস্থায় নিয়ে আসার প্রক্রিয়াকে দারিদ্র্য বিমোচন বলে।
তাহলে আমরা নিশ্চয়ই এটি বুঝতে পারছি, আমরা বলতেই পারি যে সরকারি বেসরকারি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমাজের মানুষকে হত দরিদ্র অবস্থা থেকে ক্রমান্বয়ে মুক্তি দিয়ে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করাই দারিদ্র্য বিমোচন। কারণ যেসব মানুষ জীবন পরিচালনার ন্যূনতম প্রয়োজন মেটাতে পারে না, তারপর অপুষ্টি, ভগ্ন স্বাস্থ্য, জীর্ণশীর্ণ বাসস্থান, নিরক্ষরতা আর বেকারত্ব, তারপর অনেক জায়গায় অর্ধ বেকারত্ব, যাদের নিত্য সঙ্গী, তাদেরকে এই নাজুক অবস্থা থেকে সরকারি বেসরকারি নানা রকমের উদ্যোগ গ্রহণের মাধ্যমে মুক্তি দেওয়াকেই কিন্তু দারিদ্র্য বিমোচন বলে। তো বিশ্বব্যাংক কি বলছে যে কারা দরিদ্র? বিশ্বব্যাংকের একটি সংশোধিত রিপোর্ট যেটি আছে 1915 সালে সংশোধিত দারিদ্র্যের পরিমাপের মানদণ্ড অনুযায়ী 1.90 মিলিয়ন ডলার যদি বা কিংবা দৈনিক 148 টাকার কম আয় করলে তাকে দরিদ্র বলে বিবেচনা করা হয়। তো বিশ্বব্যাংক কিন্তু একটি রিপোর্ট দিয়েছে, তোমাদেরকে আমি ডেটাটা দেখাচ্ছি যে দু ধরনের দারিদ্র আছে। এক ধরনের দারিদ্র আছে যে এমনি দরিদ্র, আরেকটি আছে চরম দারিদ্র। তো শুধু দারিদ্রের হারে যদি দেখি তাহলে তোমরা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমি তোমাদের এভাবে ক্লাসটা নিচ্ছি কেন, যাতে তোমরা ডেটাগুলি দেখতে পাও। এই ক্লাসে কিন্তু ডেটাগুলি সরাসরি দেখতে পাওয়াটা খুব জরুরি। তো দেখো 2000 সালে কি ছিল, 48.9%, 2005-এ এসে এটা কমে দাঁড়িয়েছে 40%, 2010-এ গিয়ে দাঁড়িয়েছে 31.5%, আর 2016-এ দেখো 24.3 এবং 2009-এ 20.5%। তার মানে হচ্ছে রিডাকশন হচ্ছে। এবং যদি আলট্রা পুয়ারটা দেখতে যাই আমরা, যে একেবারেই হতদরিদ্র, দারিদ্র সীমার নিচে যাদের বাস, তাদের ডেটাটা একটু দেখো যে 2000-এ যে দেখা গেছে তাদের একেবারে হতদরিদ্র বা দারিদ্র সীমার নিচে যাদের অবস্থান, তাদের পার্সেন্টেজটা ছিল 34.3%, 2005-এ গিয়ে কমে দাঁড়িয়েছে 25.1%, 2010-এ যে দাঁড়িয়েছে 17.6% এবং 2016-এ যে কমে দাঁড়িয়েছে 15.9%। আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে মানে দারিদ্র বিমোচনটাকে খুব সফলভাবে কমাতে পারছি। এবং বিশ্বব্যাংকের ভাষ্য মতে বিশ্বব্যাংক বলছে যে 2030 সালে দারিদ্র হার কমে দাঁড়াবে 5.33%। তার মানে কি হচ্ছে যে আমরা বলতেই পারি যে বাংলাদেশ মানে একটি সফলভাবে দারিদ্র বিমোচনের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ দারিদ্র বিমোচনটা আমাদের জন্য খুবই বড় একটা চ্যালেঞ্জ। এডিবি তাদের এশীয় উন্নয়ন আউটলুকে বলছে যে বাংলাদেশের চ্যালেঞ্জগুলোর মধ্যে যে দুটি বিষয়ে নজর দেওয়া অব্যাহত রাখতে হবে তা হচ্ছে দ্রুত দারিদ্র কমিয়ে আনা এবং জীবনযাত্রার মান উন্নত করা। তো প্রতিবেদনে বলা হয় যে দারিদ্র্যের উপর সত্যিকার আঘাত করতে বাংলাদেশ জিডিপির প্রবৃদ্ধির হার 7% হওয়াটা প্রয়োজন। তার মানে আমাদের আয়টাকে বাড়াতে হবে, তাই না? দেশীয় উৎপাদন বাড়াতে হবে। জিডিপি মানে কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তো এটিকে বাড়াতে হবে, এর প্রবৃদ্ধি বাড়াতে হবে। তো বাংলাদেশের বর্তমান সরকার দারিদ্র বিমোচনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং প্রিটি মাচ সাকসেসফুল হচ্ছে। কিন্তু দেখো, তোমাদের একটি ছবি দেখাবো আমি, তার আগে ডেটাটা আরেকবার দেখিয়ে নিই যে দেখো ক্রমহ্রাসমান হারে, হ্যাঁ, যে কমে যাচ্ছে, কিন্তু কমে যাচ্ছে আমাদের দারিদ্র সীমার হার আস্তে আস্তে কমে যাচ্ছে। এই যে 2015-এ যে 16-এর শেষের দিকে 12.9% হয়ে গেছে আলট্রা পুয়ার রেট। আবার 2000 মানে একদম দারিদ্র সীমার নিচে যারা 12.9, আর যারা দরিদ্র তাদের 24.8, এবং আরও কমে গেছে 2020-এ এসে। তো তোমাদের একটা ছবি দেখাই আমি, দেখো এই যে এখানে দেখা যাচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইন্টারন্যাশনাল একটি অ্যাওয়ার্ড রিসিভ করছেন দারিদ্র বিমোচনের জন্য। তোমরা কি স্পষ্ট দেখতে পাচ্ছ আমার বাবা মায়েরা? হ্যাঁ, তোমরা একটু খেয়াল করো, আমি তোমাদের এভাবে নিচ্ছি যেন ডাটাগুলি তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তো তার মানে কি আমরা মোটামুটিভাবে সফল ভাবে এগিয়ে যাচ্ছি। তো আমরা এখন দেখি যে আমাদের দারিদ্র বিমোচনের লক্ষ্যে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে। তো প্রথমে যেটি আসে সেটি হচ্ছে কৃষির উন্নয়ন। কেন কৃষির উন্নয়নটা দরকার? কারণ প্রথমেই যেটি আছে, জীবন মানটিকে যদি উন্নত করতে হয় তাহলে অবশ্যই কি করতে হবে? খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে, তাই না? যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন না করতে পারলে কিন্তু এটি আসবে না। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করাটা খুবই জরুরি। যে কারণে দারিদ্র বিমোচনের লক্ষ্যে কৃষিকে উৎসাহিত করতে বর্তমান বাজেটে সরকার টিএসপি এবং এসএসপি সারের কাঁচামাল, ব্লক সালফার, ব্লক ফসফেট, তারপর পলিথিন প্লেটের আমদানির উপর মূল্য সংযোজন কর প্রত্যাহার করেছে। এছাড়া পশু খাদ্য তৈরির জন্য ব্যবহৃত প্রোভিটামিনস ও ভিটামিনের মূল্য সংযোজন কর অব্যাহতির প্রস্তাব করা হয়। তারপরে যেটি আছে সেটি হচ্ছে বয়স্ক ভাতা।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের দেশে অনেক এমনিতেই তো আমরা যথেষ্ট অনেকটা জনগোষ্ঠী যথেষ্ট দরিদ্র, তার উপরে দেখা যায় যে যখন নাকি মানুষ বয়স্ক হয়ে যায় এমনি বেকারত্ব আছে, তারপরে দেখা যায় বয়স্ক মানুষেরা তো কাজও করতে পারেন না এবং তারা অনেক নির্ভরশীল হয়ে যান। অনেক সময় নানান রকমের মানে তাদের নির্ভরশীলতার কারণে দেখা যায় অনেক রকমের সমস্যা কষ্টে তারা পড়েন, দারিদ্র্যের সীমা আরও বেড়ে যায়। তো এর ফলে কি হচ্ছে যে বাংলাদেশ সরকার এখন যে সরকার আছেন তারাই কিন্তু প্রথমে যখন এসেছিলেন 1997 থেকে 1998 অর্থ বছর থেকে অসহায় দরিদ্র বয়স্কদের ভাতা প্রদানের ব্যবস্থা চালু করেন এবং 2019-20 অর্থ বছরে এজন্য ব্যয় বরাদ্দ করা হয়েছে 2640 কোটি টাকা, যা 44 লক্ষ বয়স্ক দরিদ্র ব্যক্তিকে মানে দরিদ্র ব্যক্তি ভোগ করেন এবং তারা প্রত্যেক মাসে 500 টাকা করে ভাতা পাচ্ছেন। এবং আমরা আশা করা যায় ইনশাল্লাহ জাতীয় উৎপাদন প্রবৃদ্ধি এবং রাজস্ব আয় বাড়ার সাথে সাথে এ ভাতার পরিধিও সম্প্রসারিত হবে। তারপরে আরও যেটি আছে সেটি হচ্ছে যে আমাদের দেশে অনেক সময় কি দেখা যায় যে আমাদের বেকারত্বের হারটা অনেক বেশি, তাই না? হ্যাঁ, বেকারত্বের হার অনেক বেশি, যে কারণে দেখা যায় কর্মক্ষম যুবকেরা যারা আছে হয়তো লেখাপড়া শেষ করেছে বা যথেষ্ট কাজ করতে সক্ষম, কিন্তু তারা কাজের কোনো সুযোগ পাচ্ছে না, তারা বেকারত্ব অভিশাপে জর্জরিত। তো তারা যদি আয় করতে পারতো তাহলে কি হতো যে তাদের মানে অর্থ সংস্থান তো হতোই, তাদের পারিবারিক বা জীবনমান আরও ভালো হতো, বেটার হতো, কিন্তু তারা সেটি করতে পারছেন না। তো এই জন্য বাংলাদেশ সরকার কি স্টেপ নিয়েছেন যে বাংলাদেশ সরকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে 1998 সালে কর্মসংস্থান ব্যাংক স্থাপন করে। তো এই ব্যাংক বিভিন্ন লাভজনক ও উৎপাদনমুখী প্রকল্পে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে অর্থের যোগান দিয়ে যাচ্ছে এবং কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকের সহযোগিতায় এই ব্যাংক পরিচালিত হচ্ছে। তারপরে যেটি আছে সেটি হচ্ছে যে আমাদের দেশে অনেক সময় কি দেখা যায় যে গৃহায়নের সমস্যা, অনেক সময় নদী ভাঙন বা বিভিন্ন কারণে বা ধরো অনেক জনসংখ্যা বিস্ফোরণের কারণে পরিবার অনেক বড় হয়ে যায়, তারপরে আবার তাদের সম্পদ ভাগ করতে করতে এমন একটা অবস্থায় হয়ে যায় যে মানুষের হয়তো থাকার জায়গারই অভাব হয়ে যায়, তাই না? নানা রকম প্রাকৃতিক দুর্যোগ বলো বা অনেক সময় দেখা যায় যে ভাসমান জনগোষ্ঠী একসাথে শহরের দিকে ধাবিত হয়েছে, তাদের গ্রামে হয়তো কোনো রুট লেভেলে যার বাসা ঘর বাড়ি যা ছিল সব হয়তো কোনো কারণে প্রাকৃতিক বিপর্যয় বলো বা অর্থ অভাবে বলো বিক্রি করতে হয়েছে বা নাই হয়ে গেছে, যেটাই হোক হোয়াটএভার, তো যে কারণে তাদের থাকার অবস্থা সমস্যা। তো এরকম ক্ষেত্রে বাংলাদেশ সরকার কিন্তু গৃহায়ন তহবিলের ব্যবস্থা করেছেন। হ্যাঁ, তো সেটি কি জিনিস যে বিশেষ দরিদ্র জনগোষ্ঠীর গৃহায়ন সমস্যা লাঘবের জন্য 2017-18 অর্থ বছরে 3,733 কোটি টাকা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়। এ তহবিল থেকে এনজিও এবং স্থানীয় সরকারের মাধ্যমে গৃহহীন দরিদ্র ও নিম্নবিত্তদের গৃহায়নের জন্য ঋণ ও অনুদান প্রদান করা হয়। ঢাকা ও অন্যান্য শহরের মহিলা শ্রমিকদের বাসস্থান ও নদী ভাঙনে গৃহহীনদের কর্মসূচিতে অগ্রাধিকার দেয়া হচ্ছে। আমি আগেই কিন্তু বলছিলাম যে এমন হলো না যে বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষ গ্রামে বলো বা শহরে বলো তারা মানে বাসস্থানের অভাবে ভুগছে। হ্যাঁ, তারা একটা ভালনারেবল সিচুয়েশন আছে, এরকম সিচুয়েশন থেকে মুক্তি দেওয়ার জন্য এমনকি শহরেও অনেক সময় মহিলারা কাজ করে, হ্যাঁ তাদের কাজ করছে কিন্তু তাদের থাকার খুব সমস্যা, তাদের নিরাপত্তা প্রবলেম, এই সমস্ত জিনিসগুলোকে মানে ওভারকাম করার জন্য বাংলাদেশ সরকার কিন্তু গৃহায়ন তহবিলের ব্যবস্থা করেছে। কারণ একটা মানুষের যদি থাকা এবং খাওয়ার জিনিসটাকে এনশিওর করা যায়, খাদ্য এবং বাসস্থান, বস্ত্র তো আছেই, এইটা কিন্তু একেবারে প্রাইম নিডস, তাই না? একেবারে প্রাইম নিডস। এই জিনিসগুলো যদি মানে পূরণ করা যায় তাহলে মানুষ অন্তত অ্যাটলিস্ট একটা স্ট্যান্ডার্ড লাইফ দিকে যেতে পারে। আর তার যদি অর্থসংস্থান মানে কর্মসংস্থানের ব্যবস্থা করা যেত, এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সরকার একদম টু দ্য পয়েন্টেড স্টেপ নেওয়ার চেষ্টা করছে। এই জন্য আমি ডেটাগুলি তোমাদের সামনে উপস্থাপন করছি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তারপরে যেটি আছে, আমাদের দেশে ভিক্ষুকের সংখ্যা কিন্তু অনেক বেশি, যে দেখা যায় যে আমাদের কোনো কাজ নেই, কোনো কাজের হয়তো সুযোগ নেই, কিন্তু ভিক্ষুকটাকে অনেক সময় একটা পেশা হিসেবে মানে ভিক্ষুক তো
ভিক্ষা করাটা তো আসলে মানুষ খুব খুশি হয়ে করে না, তাই না? এটি তো আসলে বাধ্য হয়ে করে, যখন কাজের কোনো সুযোগ থাকে না, তার জীবন প্রবাহ নির্বাহ করা যখন তার জন্য দুঃসাধ্য হয়ে যায়, তখনই কিন্তু মানুষ আসলে অন্যের কাছে হাত পাতে। হ্যাঁ, তো অনেক সময় দেখা যায় যে এটি কিছু কিছু মানুষের আবার অভ্যাসও পরিণত হয়ে যেতে পারে, সেটি তো আবার খারাপ। আবার কোনো কোনো ক্ষেত্রে এরকমও সংবাদ পাওয়া যায় যে অনেক সময় এটিকে একটা মানুষ সোর্স অফ ইনকাম হিসেবেই মানে সিরিয়াসলি ট্রিট করে, এটি একটি পেশা হিসেবে অনেক সময় সংঘবদ্ধ জোট অনেক সময় এটিকে একটা সিন্ডিকেটের মাধ্যমে অ্যারেঞ্জ করার চেষ্টা করে। তো যেটি হোক না কেন, বাংলাদেশ সরকার এই পুরো বিষয়টাকে খুব সেন্সিটিভলি হ্যান্ডেল করার চেষ্টা করেছেন এবং করছেন। যে এবং এটি কিন্তু আসলে এটিও সত্য কথা যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু ভিক্ষাবৃত্তির পরিবর্তে যে যেটিকে তাকে কর্মসংস্থান সৃষ্টি করে দেওয়ার, যে তাকে সে যদি কর্মক্ষম হয় তাহলে যেন তাকে তার কাজের ব্যবস্থা করে দেওয়া হয়, হ্যাঁ, যাতে সে ইনকাম করে কাজ করে তার জীবন নির্বাহ করতে পারে। তো এটি কিন্তু আসলে উচিত। তো বাংলাদেশ সরকারও যেটি চেষ্টা করছে, যারা মনে করো যারা আসলেই কাজ করতে পারে না তাদের জন্য তো নানা রকম ভাতা বা ব্যবস্থা করার চেষ্টা করছে, আর যারা আসলে কাজ করতে সক্ষম তাদের জন্য কি করছে, যে কর্মসংস্থানের সৃষ্টি করা। যেমন বাংলাদেশ সরকার বাজেটে তোমার, যেমন এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ যে একজন বয়স্ক লোক বা কিন্তু তিনি কর্মক্ষম লোক, তাকে যে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় তাকে একটি রিক্সা কিনে দেওয়া হলো। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় ছবিটা। এখানে স্থানীয় যে প্রশাসন আছেন তাদের সবাই কিন্তু পদস্থ যারা আছেন তাদের সবাইকে দেখা যাচ্ছে। এর মাধ্যমে কিন্তু বিভিন্ন স্থানীয় পর্যায় থেকে এই স্টেপগুলো নিয়ে করা হচ্ছে। তো কি স্টেপ নেওয়া হয়েছে, যে বাংলাদেশ সরকার বাজেটে 2009-10 অর্থ বছরে ভিক্ষাবৃত্তির অবসান ঘটাতে ভিক্ষুকদের পুনর্বাসন ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টির প্রস্তাব করে। এ উদ্দেশ্যে প্রথম 2010 সালে ভিক্ষুক জরিপের কাজ শুরু হয়। কারণ এটা তো জরিপ করতে হবে যে কত মানুষ ভিক্ষা করছে বা তাদের আসলে অবস্থাটা কি, তাদের জরিপটা কি, তারা আসলে কতটা ভিক্ষা করার জন্য মানে সক্ষম, বা আসলে কতটা প্রয়োজন, নাকি মানে কত পার্সেন্ট আছে যা আসলে তারা রিয়েল ভিক্ষুক, যে তাদের আর কোনো অল্টারনেটিভ কোনো ওয়ে নাই। এসব কিছুই জরিপে বিবেচনা করা হয় এবং ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি সমূহের অনুকূলে 2018-19 অর্থ বছরে 3 কোটি টাকা বরাদ্দ করা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যেটি আমরা তারপরে যেটা আছে সেটাই হচ্ছে যে কাজের বিনিময়ে খাদ্য বা কাবিখা কর্মসূচি যেটি আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে নারী পুরুষ সকলেই কিন্তু কাজ করছে। দেখতে পাচ্ছ, আমি তোমাদের ছবি দিচ্ছি যাতে তোমাদের মানে মেমোরিতে গেঁথে যায়, হ্যাঁ, যে সিনগুলো দেখলেও অনেক সময় মানুষের এক ধরনের ধারণা চলে আসে। যে এখানে দেখছো যে এখানে অনেক সময় থাকে গ্রামে বা যে কোনো এলাকায় যে মানুষের কোনো স্থায়ী কাজ নেই, যে পার্মানেন্ট কোনো পেশা, যে এই পেশাতেই সে কাজ করে যাচ্ছে, হ্যাঁ, এরকম কোনো কাজে কিন্তু সে কাজ করতে সক্ষম, হ্যাঁ, আবার তার অর্থাভাব আছে, খাদ্যাভাব আছে, যেটাই হোক। তো গ্রামীণ প্রশাসন থেকে অনেক সময় যেটা করা হয় সেটি হচ্ছে যে গ্রামীণ অবকাঠামো সংস্কারের জন্য, যেমন তো রাস্তাঘাট নির্মাণ করবে বা কোনো একটা কাজ করা হবে গ্রামে, হ্যাঁ, তো সেই অবকাঠামো সংস্কারের জন্য খাদ্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে কাজের বিনিময়ে খাদ্য বা কাবিখা এবং কাজের বিনিময়ে টাকা বা কাবিটা কর্মসূচির আওতায় 2018-19 অর্থ বছরে 987.58 কোটি টাকা বরাদ্দ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ডেটাগুলো কালেক্ট করবে এবং তোমরা পরীক্ষার খাতায় যখন লিখবে তখন এটি তোমাদের কাজে দেবে। তো তারপরে যেটি আসছে সেটি হচ্ছে যে এটি তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে এখানে গ্রামের যেই লোকজন যারা আছেন তারা কাজ করে যাচ্ছেন, ঠিক আছে। তো তাহলে এই কর্মসূচির আওতায় হয় কি, তাদের হয় কাজ করার বিনিময়ে তাদের খাবার দেয়া হয়, হ্যাঁ, আবার কাজটা তো আসলে সারা বছর জুড়ে চলে না বা একেবারে সারা জীবন ভর চলবে তাও না, এটি একটি সাময়িক আয়োজন। সে সময় গ্রামের যে জনগোষ্ঠী যারা আছে তারা কাজ করতে সক্ষম, যারা ইন্টারেস্টেড, তারা এই প্রকল্পের আওতায় আসেন, তাদের জীবনমানটা একটু উন্নত হয়, তাদের আয় বৃদ্ধি পায়, হ্যাঁ, খাবার সংস্থান হয়। তারপরে আরেকটি এই সরকারের একটি অনেক বড় স্টেপ, তোমরা নিশ্চয়ই জানো যে একটি বাড়ি একটি খামার কর্মসূচি, শুনেছো না তোমরা? হ্যাঁ, দেখো যে মানে একটা মানুষের যদি ভালো একটি বাসস্থান, মোটামুটি ভালো একটি বাসস্থান থাকে এবং সেই বাসস্থানের চারপাশটাকে যদি ফেলে না রেখে যদি তার মানে খাদ্যের সংস্থান বা অর্থের কিছু সংস্থান করা যায়, তাহলে কিন্তু সে স্বয়ংসম্পূর্ণ হতে পারে, তাই না? তো এটি কিন্তু বাংলাদেশ সরকারের আরেকটি স্টেপ, যে একটি বাড়ি একটি খামার কর্মসূচি, একটি বাড়িকে একটি স্বতন্ত্র অর্থনৈতিক ইউনিট হিসেবে গড়ে তোলা।
গ্রাম উন্নয়ন নিশ্চিত করা এই মুখ্য উদ্দেশ্য নিয়ে গ্রহণ করা হয়েছে কিন্তু একটি বাড়ি একটি খামার কর্মসূচি। ঠিক আছে, তো এই কর্মসূচির আওতায় 2017-18 অর্থ বছরে এ খাতে সম্ভাব্য ব্যয় বরাদ্দ করা হয়েছে 1885 কোটি টাকা। ঠিক আছে, তাহলে এটা আমরা এই আশা করছি তোমরা দেখেছো যে এ খাতে কত বরাদ্দ হয়েছে। 2017-18 অর্থ বছরে এ খাতে সম্ভাব্য বরাদ্দ করা হয়েছিল 1885 কোটি টাকা। তো তারপরে যে জিনিসটা আসে সেটি হচ্ছে যে সামাজিক নিরাপত্তা। তোমাদের আমি গত ক্লাসে পড়িয়েছিলাম, মনে আছে? পুরো একটি ক্লাস কিন্তু এই সামাজিক নিরাপত্তার উপর নিয়েছি, যে সোশ্যাল সিকিউরিটি। মানুষ নানান রকমের বিপদে পড়তে পারে, নানা রকমের অপ্রত্যাশিত কোনো সিচুয়েশন আসতে পারে, সেটি বার্ধক্য হোক বা দুর্ঘটনাজনিত কারণে হোক, অসুস্থতার কারণে হোক, এনিথিং, যে মানুষ হয়তো ইনকাম করার ক্ষমতা হারাতে পারে বা তার সিচুয়েশন এমন হতে পারে যে সে আর ইনকাম করতে পারছে না, তার পরিবারের ব্যয় নির্বাহ, তার জীবন নির্বাহ জন্য তার সক্ষমতাটি নেই। তো তাদের ক্ষেত্রে কি করা যেতে পারে? হ্যাঁ, তো এই দরিদ্র জনগোষ্ঠীর সব ধরনের অভিঘাত থেকে সুরক্ষার জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারিত করা হয়েছে। এখানে এই খাতে প্রায় প্রতি অর্থ বছরই কম বেশি অর্থ বরাদ্দ রাখা হয়। যেমন 2018-19 অর্থ বছরে সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে 44,207.78 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তারপরে যেটা আছে সেটি হচ্ছে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট বা ভিজিটি। তোমরা এখানে দেখছো যে এখানে তারা হেল্প নিচ্ছেন, বা এখানে কার্ডের মাধ্যমে দেখা যায় যে ভিজিটি বা ভিজিএফ এই যে কর্মসূচিগুলো আছে এর মাধ্যমে কি হয় যে তোমার দেশের যে প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র এবং অসহায় মানুষের খাদ্য সহায়তার লক্ষ্যে গৃহীত ভিজিটি কর্মসূচির আওতায় 2018-19 অর্থ বছরে দেশব্যাপী প্রায় 1685.07 লক্ষ মেট্রিক টন খাদ্যদ্রব্য বরাদ্দ করা হয়। এবং এখানে যারা মানে দুর্যোগে কবলিত যারা লোকজন আছে তাদের জন্য এই কর্মসূচি, দরিদ্র অসহায় মানুষের খাদ্যের সহায়তার জন্য। এবং 2017-18 অর্থ বছরে কর্মসূচির জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল 1407.65 কোটি টাকা। এবং দেখো তারপরের অর্থ বছরে কিন্তু বাড়িয়ে দিয়ে করা হয়েছে কত, 16, মানে আমি এখন যেটা দিচ্ছি সেটা তো 2017-18 অর্থ বছর, তাই না? কিন্তু তার আগের বছর দেখো 16,000, তার পরের বছর দেখো 1685.07 লক্ষ মেট্রিক টন খাদ্যদ্রব্য বরাদ্দ করা হয়েছিল। এবং তার আগে মানে এবছর আরো বেশি খাদ্য বরাদ্দ করা হয়েছে। তো যাই হোক, তারপরে যেটি আসছে সেটি হচ্ছে যে দুস্থ মহিলা ভাতা কার্যক্রম। এটি কি যে আমাদের দেশে মানে আমাদের মতো উন্নয়নশীল দেশে যেটি হয় সেটি হচ্ছে যে নারীরা অনেক ক্ষেত্রে কর্মক্ষম, কিন্তু বিভিন্ন সোশ্যাল মূল্যবোধ বলো বা পরিস্থিতির কারণে বলো বা জব অপরচুনিটি নেই বলো বা অনেক ধরনের বিষয় আছে যে নারীরা কেন কাজে আসার সুযোগ পায় কম। এখন তো অনেক বেশি আলহামদুলিল্লাহ অনেকটাই নারীরা কাজে এসছে, অনেকটা আত্মনির্ভরশীল স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করছে, সে গ্রাম বলো শহর বলো যেখানেই বলো। কিন্তু তারপরেও এটি সত্য কথা যে দুস্থ মহিলারা যারা আছেন, মনে করো বিধবারা আছেন, স্বামীহারা মহিলা আছেন, তালাকপ্রাপ্ত মহিলা আছেন, বয়স্করা তো আমি তো এর আগে বয়স্ক ভাতার কথা বললাম, সেখানে তো বয়স্ক নারীরা পড়ছেনই। তাছাড়া এমনি আছে না যে ধরো তার কোনো বিধবা বা তালাকপ্রাপ্ত বা স্বামীহারা মানুষজন যারা আছেন, যাদের গার্জেন নেই, তারা হয়তো ইনকাম করতে পারছেন না, তাদের যে পরিবার নিয়ে তাদের যে একটা দুস্থ অবস্থা, হতদরিদ্র অবস্থা, এটিকে যদি একটু কমিয়ে আনা যায়, তাদেরকে যদি সাহায্য করা যায় তাহলে কিন্তু দারিদ্র্যর ভারটা কমে আসবে, তাই না? তো গ্রামের অসহায় বিধবা স্বামীহারা যে মহিলা জনগোষ্ঠী যারা আছে তাদের জন্য গৃহীত কর্মসূচির অধীনে 2019-20 অর্থ বছরে মাসে 500 কোটি টাকা করে প্রায় 17 লক্ষ নারীকে 1020 কোটি টাকা বিতরণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়। তো এটা আমরা সরকারের অবশ্যই একটি প্রশংসনীয় উদ্যোগ যে এভাবে প্রায় 2019-20 অর্থ বছরে তো 17 লক্ষ নারীকে এই মানে পদক্ষেপের আওতায় আনা হয়েছে, কর্মসূচির আওতায় আনা হয়েছে এবং এর জন্য যে 1020 কোটি টাকা বিতরণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এটি আসলে মানে কতটুকু সাফিসিয়েন্ট সেটির চেয়েও বড় কথা কর্মসূচি শুরু হয়েছে এবং এই যে একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এটি একটি অনেক বড় আমি মনে করব সফলতা। তারপরে যেটা আসছে সেটি হচ্ছে যে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এখানে কিন্তু
এই সপ্তম পঞ্চবার্ষিকীর যে পরিকল্পনাটি আছে এইখানে তোমার প্রবৃত্তি ত্বরান্বিত করা, তারপর নাগরিকের ক্ষমতায়ন, এই প্রতিপাদ্য নিয়েই কিন্তু এই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি গৃহীত হয়েছে এবং এটি কিন্তু সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কর্মসূচি এবং এই নীতিগুলোকে 17টি সেক্টরের আওতায় প্রণয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়। তো এই লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে দেশের দারিদ্র্যের হার 18.6% এবং অতি দরিদ্রের হার 8.9%-এ নামিয়ে আনা। হ্যাঁ, এটি একটি স্টেপ এবং এই স্টেপটিকে মানে সফল করবার জন্য সরকার নানান রকমের পদক্ষেপ নিচ্ছেন। তো আগে তো পরিকল্পনাটা করতে হয়, কারণ কোনো কাজে কিন্তু সফলতা পাবে না যদি সফল পরিকল্পনাটি না থাকে। তারপরে যেটি আছে সেটি হচ্ছে, তোমরা সবাই জানো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু প্রতিবন্ধীদের ব্যাপারে যথেষ্ট মানে মমতাময়ী, স্নেহশীল, দায়িত্বশীল এবং সাহায্য করবার জন্য তিনি যথেষ্ট পরিমাণের মানে আগ্রহী যাকে বলে, এবং উনি যথেষ্ট স্টেপও নিয়েছেন। এমনভাবে এখানে আসলে ভালো করে দেখা যাচ্ছে না যে কিভাবে প্রতিবন্ধীরা যখন ভাতা নেবেন কীভাবে কী ধরনের সেবা তারা নিতে পারেন, খুব সহজেই এখানে দেখানো হয়েছে যে কীভাবে উপজেলা কর্মকর্তাদের নির্ধারিত ফর্ম ফিল আপের মাধ্যমে রেজিস্টার করে আস্তে আস্তে যে কার্ডগুলো কার্ডের মাধ্যমে তারা ব্যাংক হতে টাকাগুলো পেতে পারে, যে তাদের জন্য সহজ করে দেওয়া সিস্টেমটা এটা করে দেওয়া হয়েছে। এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বর্তমান সরকার বিগত অর্থ বছরে অর্থাৎ 2016-17 অর্থ বছরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমে 600 টাকা করে 3,14,600 জন প্রতিবন্ধীর জন্য 540 কোটি টাকা বরাদ্দ করে এবং 2018-19 অর্থ বছরে এ খাতে বরাদ্দ দেওয়া হয় 840 কোটি টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা বিভিন্ন রকমের বই পড়ছো তাদের কাছে কিন্তু অনেক সময় দেখা যায় যে আরও আগের বছরের ডেটাগুলো আছে। হ্যাঁ, আমি বারবার বলেছি যে তোমাদের লেটেস্ট ডাটাগুলি মানে বেশি ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করেছি এখানে লেটেস্ট ডেটাগুলি তোমাদেরকে প্রোভাইড করার জন্য। তো তারপরে যেটি আছে সেটি হচ্ছে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। যে অনেক সময় থাকে যে তোমার কি বলে ওটাকে, যারা নাকি তোমার কর্মক্ষম আছে কিন্তু তাদের দেখা যায় যে কোনো পার্টিকুলার কোনো জায়গায় চাকরি করতে চাচ্ছে না, বা তাদের অনেক কিছু গুণ আছে, কিছু মানে ভালো তাদের অনেক রকমের কর্মক্ষমতা আছে যেটাকে কাজে লাগিয়ে তারা আয় করতে পারে। হ্যাঁ, তো এরকমভাবে বর্তমান সরকারের নির্দেশে দেশের 64টি জেলার 437টি উপজেলাকে সর্বাধিক অভাবগ্রস্ত চিহ্নিত করে এসব স্থানে জরুরি ভিত্তিতে কর্মসংস্থানমূলক কার্যক্রম বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার। তো এর মাধ্যমে কি হয় যে মানুষ নিজে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে, যে তারা কি ভালো পারে, কি ভালো জানে, তাদেরকে ট্রেনিং দিয়ে হোক বা তাদেরকে সেই সুযোগটা করে দিয়ে হোক, তারা যেন নিজের মতো করে কোনো কাজ করার সুযোগ পায়। তারপরে যেটি আছে সেটি হচ্ছে আশ্রয়ন প্রকল্প। এটির নাম শুনেছো নিশ্চয়ই তোমরা। হ্যাঁ, আশ্রয়ন প্রকল্প একটা ছিল আরও আগে, সেটি হচ্ছে যে তোমার কি বলে 1997 সালে এটি গ্রহণ করা হয়েছিল আশ্রয়ন প্রকল্প। এটির হাত ধরেই কিন্তু 2000 মানে বর্তমানে যে বর্তমান সরকার আবার যখন তারা পাওয়ারে এসেছেন, যখন প্রথম এসেছিলেন 1997 সালে, তখন আশ্রয়ন প্রকল্প গ্রহণ করেছিলেন। এটার কি জন্যে, সেটা হচ্ছে যে ঘূর্ণিঝড়ে আক্রান্ত বা গৃহহীন, ছিন্নমূল, নদী ভাঙন কবলিত, যে প্রাকৃতিক দুর্যোগ কবলিত হতদরিদ্র পরিবারগুলোকে পুনর্বাসনের লক্ষ্যেই কিন্তু এটির মানে প্রথমে শুরু, এবং তারপরে ওটার হাত ধরে কিন্তু পরবর্তীতে জুলাই 2010 থেকে জুন 2017 এই একটা মেয়াদে আশ্রয়ন প্রকল্প 2 গ্রহণ করা হয়। হ্যাঁ, এবং তার ফলে কি হয়েছে যে এই প্রকল্পের জন্য প্রকল্প ব্যয় ধরা হয়েছে 11,069.17 কোটি টাকা। তো এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশ সরকারের একটি স্টেপ তোমার এই দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে। তারপর আরেকটি যেটি আছে যে আমাদের সিংহভাগ এলাকায় তো গ্রামে, তাই না, গ্রামে আছে। তো আমরা যদি গ্রামটাকে আরও ডেভেলপ করতে পারি, গ্রামটাকে যদি আমরা আরও উন্নত করতে পারি, অবকাঠামোগত উন্নয়ন মানে ধরো তোমার রাস্তাঘাটে যোগাযোগের ব্যবস্থার যদি উন্নয়ন ঘটাতে পারি, তারপরে আরও বিভিন্ন ফ্যাসিলিটিসগুলো তাদেরকে প্রোভাইড করতে পারি, তাহলে কি হবে, গ্রামগুলি এক একটা ইউনিট হবে। মানুষ যে গ্রাম থেকে একেবারে যদি তাদের ভালোভাবে আবাসনের ব্যবস্থা করে দেওয়া যায়, তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া যায়, এবং সেখানে যদি তোমার কৃষিক্ষেত্রে যে স্টেপগুলো গভর্নমেন্ট এ পর্যন্ত নিয়েছে সব কিছুই ধরো তাদেরকে স্বয়ংসম্পূর্ণ করে দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হলো। তারপরে যেটা আছে, যদি ধরো
তারা যে উৎপাদন করলেন তা যদি সঠিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে তাদেরকে সুন্দরভাবে এটি ধরো শহরে তারা সাপ্লাই দিতে পারে, তারপরে আবার মনে করো গ্রামের সাথে একটা ভালো যোগাযোগ হলো, শহরে তাদের যে কোনো কাজের জন্য তারা খুব তাড়াতাড়ি এসে আবার ফিরে যেতে পারলেন, তারপরে আবার গ্রামটাকে যদি উন্নত করা যায় তাহলে পুরো আপামর দেশটি কিন্তু উন্নত হবে এবং সব জায়গায় ইনভেস্টমেন্ট সাকসেসফুল হবে, তাই না? তো এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশ সরকারের একটি ভালো অনেক বড় উদ্যোগ। আমরা কিন্তু অনেক জায়গায় যেমন ধরো পদ্মা সেতু আমরা করছি, হ্যাঁ কেন, যে আমরা দক্ষিণবঙ্গের সাথে আমাদের কানেক্টিভিটিটা আরও স্মুথ করবার জন্যে এবং খুব সহজে যাতায়াতটাকে করবার জন্য, তার ফলে কী হবে, আমরা অর্থনৈতিকভাবে অনেক বেশি সমৃদ্ধ হয়ে যাব ইনশাল্লাহ। তো এটি যেমন আছে কানেক্টিভিটিটা জোরদার করা, প্লাস প্রতিটি গ্রামের অবকাঠামো যেগুলো আছে, তোমার রাস্তাঘাট বলো, পুল কারভার্ট বলো, তারপরে বিভিন্ন রকমের যে বিল্ডিং বা বাসস্থান বলো, তারপরে তোমার আরও অনেক কিছু আছে, ফ্যাসিলিটিস যেগুলো আছে, এগুলো যদি আরও বেশি ডেভেলপ করা যায় তাহলে আলটিমেটলি পুরো দেশ উন্নত হবে। গ্রামের জনগোষ্ঠী তারা দারিদ্র থেকে বেরিয়ে আরও বেটার জীবনমান পাবে, তাদের আয় ইনকাম বেড়ে যাবে। হ্যাঁ ধরো রাস্তাঘাট সব কিছু যদি উন্নত হয়, তারপরে অনেক ভালো ভালো মার্কেট হয় বা বাজারের ব্যবস্থা হয়, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যদি আরও উন্নত করা হয়, আরও অনেক রকমের ধরো কি বলে সেটাকে স্বাস্থ্যসেবা যদি আরও ভালো নিশ্চিত করা যায়, তারপরে তোমার রিক্রিয়েশনের আরও বেশ কিছু যদি ডেভেলপ করা যায়, তারপরে আর গ্রামমুখী অর্থনীতি যদি করা যায়, তাহলে যেটি হবে সেটি হচ্ছে যে পুরো দেশটি একটি উন্নতির দিকে এগিয়ে যাবে এবং দারিদ্র্য বিমোচন অনেক বেশি সফল হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই গ্রামীণ অবকাঠামোর জন্য কিন্তু অবকাঠামো রক্ষণাবেক্ষণে খাদ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে এই কর্মসূচির জন্য 2016-17 অর্থ বছরে 609.22 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তো আমরা এটি জানলাম, আমরা আজকে মোটামুটিভাবে অনেক রকমের তথ্যই জানার চেষ্টা করেছি, তাই না? তো আশা করছি যে তোমরা এই একটু নিরসই লাগে, কারণ সব তথ্যপাত্য তো একটু নিরস লাগতেই পারে, তারপরেও এটি তোমাদের যত বেশি তথ্যপাত্য তোমরা তোমাদের পরীক্ষার খাতায় দেবে, তোমাদের তত বেশি তোমরা আশা করছি মানে নাম্বার পাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসটিতে আমার সাথে লাইভ ক্লাসে অংশগ্রহণ করবার জন্যে। এবং আমি আসলে তোমাদেরকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি এটি বলতে চাচ্ছি যে বাসায় পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আমাদের সরকারি যেই পদক্ষেপগুলো আজকে পড়লাম, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা এনজিওগুলো বা বেসরকারি যে পদক্ষেপগুলো আছে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সেগুলো পড়বো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।